প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রিজানু সাহেব আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা পত্রপত্রিকার কয়েকটি শিরোনাম শুনি, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, রোজা শেষে এলো খুশির ঈদ, মহাসড়কে গাড়ির চাপ, চন্দ্রায় যানজট, বেসরকারি সিটি ব্যাংকে বিলীন হবে সরকারি বেসিক ব্যাংক, ব্যাংক ডুবিয়ে কোথায় গেলেন আব্দুল হাই। দৈনিক সমকালের শিরোনাম, পুলিশ ফাঁড়িতে হামলা, ছো মেরে ছেলেকে নিয়ে গেলেন এমপি, ঘটনাস্থল বগুড়া, রাজনীতিবিদরা এলাকায় জমছে ঈদ রাজনীতি। কালের কণ্ঠের শিরোনাম, সবার মধ্যে তৃপ্তি আনে ঈদ, পথে পথে বাড়িমুখো মানুষের স্রোত। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, মাটির টানে ঘরে ফেরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ 3টি চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবিলা করেছে। মানব জমিনের শিরোনাম, বিএনপির গন্তব্য কোথায়, ঢাকায় শত শত সমিতির কাজ কি। খবরের কাগজের শিরোনাম, 18 নারী সহ 54 KNF সদস্য আটক, চলছে কম্বিং অপারেশন। জয় জয় দিনের শিরোনাম, এলো খুশির ঈদ, কষ্টের গ্রামেও সুখের ছোঁয়া, কিশোর গ্যাং মোকাবিলার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর। দেশ রূপান্তরের শিরোনাম, চলো চলি আনন্দ আমন্ত্রণে। কালবেলা শিরোনাম, বিএনপি জামায়াতের শতাধিক নেতা মাঠে, প্রথম ধাপের 152 উপজেলা নির্বাচন, ঈদের অপেক্ষা ঘরে ফেরা। সময়ের আলো শিরোনাম, পোশাক শ্রমিকের চোখে পানি, বেতন বোনাস ছাড়া ঈদ করতে হবে অনেককে। জনকণ্ঠের শিরোনাম, উৎসবের আমেজ, ঠিক সময়ে ছাড়ছে ট্রেন, নেই যানজট, লঞ্চে কেবিন সংকট। আপনি শিরোনাম শুনলেন, একটা সুস্থির খবর বোধ করি এবারের ঈদে, যে ওই যে আমরা সংবাদপত্রে প্রচলিত দূরপাল্লার ভোগান্তি, মানুষ ঝুলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা যানজট, এবার বোধ করি একটু কম, নাকি? একটু কম না, ভালো কমই। তার আগে আমি আপনাকে ওই আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাই। এবং তারপরেই আমি বলতে চাই যে আপনি যেটা বলছেন যে একটু কম, একটু না, গত কয়েক বছর যাবতীয় আমি নিশ্চয়ই আমরা খেয়াল করেছি যে ওই দুর্ভোগ যেটি, যাত্রী প্রায় 1.5 থেকে 2 কোটি, এবারও বলা হয়েছে ঢাকা শহর থেকে প্রায় 1.5 কোটির মতো লোক, ঢাকা শহর বলতে গ্রেটার ঢাকাই আমি বলতেছি, গাজীপুর থেকে শুরু করে সবাই গ্রামে যাচ্ছেন। এবং সুবিধাটা হচ্ছে কি, এর মধ্যে বড় একটি সুবিধা হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন করা হয়ে গেছে। দক্ষিণাঞ্চলের মানুষ আগে যেভাবে লঞ্চে যেত সেই চাপটা থাকে না। তারপরে ট্রেনের এবং ব্যবস্থাপনাও কিন্তু গত কয়েক বছর যাবৎ, যেটি দুর্ভোগ মানে কি, ছাদে টাদে, তারপরে দুর্ঘটনা, এই গত কয়েক বছর যাবতেই কিন্তু আপনি এটি আর আমরা দুর্ভোগটা এটা কেউ বলছে না। ট্রেনেও না, ট্রেনের কালোবাজারে যেমন টিকিট থাকে তদারকিও থাকছে, যাত্রাপথেও যাচ্ছে। এই যে আপনার এখানে আসতেও খুব বেশি একটা, আর ছুটিও যেমন মোটামুটি ফাঁকা, মানে ফাঁকা, এবং বেশ কিছুদিন ফাঁকা থাকবে। এর মধ্যে সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদেরকে দেয় না, তারা ভেবেছিলেন সবাই তো সবার সুবিধাটা চায়, যে আরও 2 দিন, এবং ওই যে আপনার শৃঙ্খলা কমিটি তারা সুপারিশও করেছেন 2 দিন। কিন্তু আপনি খেয়াল করেছেন যে মন্ত্রিসভার বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী ছুটি নিয়ে যেত, এই 2 দিন কেউ সেটা মানে একটানা যদি 2 দিন ছুটি দিয়ে দিত, 3 মাসের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ আর কোনো ছুটিতে, তাহলে কাজ হয় না। এটা ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তারপরে যদি কারো দরকার হয় সে যাবে ছুটিতে। আজকেও তো অফিস, শেষ অফিস, তারপরেও তো 5 দিন ছুটি পাচ্ছে। ঢাকা শহর হালকা থাকবে অনেকদিন। কিন্তু যে কথাটি আপনি বলেছেন খুব সুন্দর, এই অবস্থায় আমরা চাই। কেউ কোনো দুর্ঘটনা আগে মানে ঈদ মানেই হচ্ছে একটি লঞ্চ ডুববে, মানে কোনো না কোনো দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, বাস দুর্ঘটনা। দুর্ঘটনার প্রসঙ্গে আসলে যেটি হয় এটি প্রতিনিয়তই কিন্তু হচ্ছে। এই জায়গাটায় কিন্তু আমরা যেভাবে সবার সতর্ক দৃষ্টি থাকা উচিত ছিল সেখানে নেই। কিন্তু এটা বলা, কাউকে দায়ী করা, আমরা তো ধরে নেই যে কিছু ভাব হলেই সরকারকে দায়ী করা, কিন্তু আমাদেরও যে দায়িত্ব থাকে সমাজে নাগরিক হিসাবে, বিভিন্ন সংস্থার সামাজিক সংগঠনগুলোর, সেগুলো কিন্তু আমরা ভুলেও তাকাই না। তো সেই জায়গায় আমার মনে হয় এই স্বস্তি থাক, এটি আমরা প্রত্যাশা করি নাগরিক হিসাবে, সমাজের মানুষ হিসাবে। এটি দেশেরও, সবাই শান্তিতে ঈদ করবে, দেশে যাবে, গ্রামে যাবে, তাই না? এটি ভালো।
আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে এরকমের একটি দিনে মাননীয় প্রধানমন্ত্রী একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিশোর গ্যাং মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রী। আমরা কিশোর গ্যাং নিয়ে নানা আলোচনা করি, কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে প্রচলিত যে ধারা সেটা না নিয়ে তাদেরকে বিশেষ ব্যবস্থায় সংশোধনের ব্যবস্থা করা এবং তাদেরকে আলাদাভাবে দেখে তাদের সংশোধন করবার যে চেষ্টা করা, সেইটা করা উচিত। দুঃখিত, এখানে আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য এই জায়গায় যে তিনি সব বিষয়গুলোতে কিন্তু তার দৃষ্টিভঙ্গি দেখেন আপনি, যে এমনি কিশোর গ্যাং ধরতেছে 50 জন 20 জন কিশোর গ্যাং তৈরি হলো, সেই জায়গাটাও তিনি বলেছেন যে কিশোর গ্যাং অপরাধী কিন্তু ওরা কিশোর, খেয়াল রাখতে হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, এবং যাতে ওরা স্থায়ীভাবে অপরাধী না হয় ওদেরকে সংশোধনাগারে, এবং এই ক্ষেত্রে মানে ক্যাবিনেট সেক্রেটারিও বলেছেন যে সংশোধনাগার আমাদের আরও তৈরি করতে হবে, যা আছে তা পরিপূর্ণ, এবং চমৎকার করে বলেছেন যে অপরাধ করেছে ঠিক আছে ধরো, কিন্তু ওদেরকে স্থায়ীভাবে অপরাধী যেন না হয় এদিকেও খেয়াল রাখতে হবে। কিশোর তারা কারা আমরা সন্ত্রাসী তৈরি করলাম, তাদেরকে ধরা যাবে কি যাবে না সেটি ভিন্ন প্রশ্ন, তাদেরকেও ধরা উচিত, তাদেরকেও সংশোধনের আওতায়, মানে কি বলবো আমি, তাদেরকে বিহেভিয়ার আচরণের ক্ষেত্রে সংশোধনী আনা উচিত। সেই ক্ষেত্রে ওরা তো মানে জন্মের পরের থেকেই অপরাধী হয়ে যায়, আপনি আমি কেউ না কেউ ওদেরকে উদ্বুদ্ধ করেছি, মানে এই খারাপ কাজগুলো করার জন্য আমার যাতে একটি বাহিনী থাকে, এই কিশোর থেকে বড় হবে, তাই না? সেই জায়গায় সবারই দায়িত্ব আছে। সেই আমি সবসময় যে কথাটি বলার চেষ্টা করি, সবসময় যে বলার চেষ্টা করি, যতটুকু লেখার চেষ্টা করি যে দায়িত্ব আমাদের সবার। দায়িত্ব যদি আমরা বিচ্ছিন্নভাবে বলে দেই তাহলে হবে না। কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। কয়েকদিন ধরে তো একটি আলোচনা, পাহাড়ের আতঙ্ক, 18 নারী সহ 54 KNF সদস্য আটক, চলছে কম্বিং অপারেশন। এখানে সেনাপ্রধানও বলেছেন যে তাদের যৌথ বাহিনী, তিনি সশরীরে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, এবং আমি ব্যক্তিগতভাবে যেটি বিশ্বাস করি যে ওদেরকে আপনি চুক্তি করে শান্তি এতে আসবে না। ওরা যে কথাটি বলেছে এর পেছনে আপনি যেইভাবেই বলেন না কেন, জামাত শিবির এবং বিএনপি এর পেছনে আছেই, ইন্ধন থাকবে। বাংলাদেশে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার অনুষ্ঠানে বারবার বলছি যে আমার কাছে প্রমাণ নেই, কিন্তু যতগুলো উগ্রবাদী সংগঠন আছে, সন্ত্রাসী সংগঠন আছে, তার প্রত্যেকটার পেছনে জামাত শিবিরের ইন্ধন আছে। এবং একইভাবে বিএনপি তো জামাত শিবিরের পরামর্শের বাইরে যাচ্ছে না। আপনি উপজেলা নির্বাচনে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে জাতীয় সংসদের নির্বাচনে যায়নি তারা, এটি নির্বাচন না, কোনো কিছু হয়নি, সরকার না, কোনো কিছু না, আবার দাবি করে কিন্তু এই সরকারের কাছেই। উপজেলা নির্বাচনে যাবে এবং সেখানে ইতিমধ্যেই 100-র মতো জামাত প্রার্থী দেবে, 200 দেবে বিএনপি। তাহলে আপনি এখানে উপজেলা নির্বাচনে আপনি যাচ্ছেন, এবং যেখানে বিএনপির প্রার্থী থাকবে সেখানে জামাতের প্রার্থী থাকবে না, যেখানে জামাতের প্রার্থী থাকবে 100 আসনে, মানে সেই সমঝোতা, হ্যাঁ সেই সমঝোতা হয়ে গেছে কিন্তু। এবং সেখানে বিএনপির প্রার্থী থাকবে না, জামাতের প্রার্থী থাকবে না বিএনপির। এখানে অর্থাৎ তাদের যে বন্ধনটা, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনার স্বার্থ বিরোধী, এই অংশটি কখনোই বাংলাদেশকে স্বীকার করে না। এখন ওরা যেটি বলছে 3টি জেলা সহ এটি রাজ্য, স্বাধীন রাজ্য, স্বাধীন রাষ্ট্র, এটা কি হয়? এটা হয় না। কিন্তু আপনি এই যে কথাটা বলার মধ্য দিয়ে একটি মানে দেশকে, মানে অখণ্ড সার্বভৌমত্বকে মানে প্রশ্নবিদ্ধ করা কেউ হয় না। এটি আপনিও বোঝেন, আমিও বুঝি, তারাও বোঝে, কিন্তু প্রশ্নবিদ্ধ তো করা যায়। এবং যে কথাটি আপনি দেখেন, বিএনপির একজন নেতা গায়ের চাদর ছুঁড়ে ফেলে দিল, ভারতীয় পণ্য বর্জন। বিএনপিরই আরেকজন শীর্ষ নেতা তিনি বললেন যে আমরা কখনো এর কথা বলিনি। তাহলে আপনি কোথায় যাবেন? এই কথাটি তো আমার বাচ্চা, শিশু, কিশোর, কার কথা বিশ্বাস করবেন? কার কথা বিশ্বাস করবেন? এবং তারা তো বলছেন, দুজনেই কিন্তু সম্মানিত এবং দুজনেই আস্থাভাজন নেতা, দুজনেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা, কিন্তু তারা একজন গায়ের চাদর ছুঁড়ে ফেলে দিলেন, ভারতীয় পণ্য বর্জন, ভারতের সাথে সম্পর্ক খারাপ করা। আবার আরেকজন বলছে আমরা এই কথা কখনোই বলি নাই। তো এই কথাটা একটি শিশুর, যদি শিশুর গ্যাং আমরা বলি, কিন্তু এই বাচ্চা, শিশু, কিশোর, ওরা যখন একজন রাজনীতিবিদের মুখ থেকে এই ধরনের কথা শুনবেন তখন ওরা কি বিভ্রান্ত হবে? আমি জানি না আপনাকে বিব্রত করছি কিনা। এই যে আপনি প্রসঙ্গ তুললেন, আজকে দৈনিক সমকালে যে শিরোনামটি হয়েছে, পুলিশ ফাঁড়িতে হামলা, ছো মেরে ছেলেকে নিয়ে গেলেন এমপি, পুলিশ ছিল নীরব দর্শক, সিসি ক্যামেরা বন্ধ, তামিল ছবির চিত্রনাট্যকে হার মানিয়েছে এমপি দীপুর কাণ্ড।
আহত যুবলীগের এক নেতা হাসপাতালে ভর্তি। না, এখানে এমপি সাহেব যে কাজটি করেছেন কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না, সমর্থনযোগ্য না, কেউই করবেন না। তার এবং ওখানে খুব যেটা ছেলেমেয়েরা ওই ছেলেরা যুবলীগের ছাত্রলীগের কারা করছে, বন্ধু বান্ধব হতেই পারে। উনি সংসদ সদস্য হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে উনি যেটি করতে পারতেন, উনি তো থানায় ফোন করলেই যথেষ্ট ছিল। তার তো এই যে মানে বহর নিয়ে ফিল্মি স্টাইলে গিয়েছে বলেই তো আজকে সমকাল এই রিপোর্টটি করেছে, কিন্তু তার পক্ষে তো এটাই যথেষ্ট ছিল। কি হয়েছে খোঁজ খবর নিলেই তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে জানাতে পারতেন, তিনি ফোনে বলতে পারতেন, নাকি উনি পাওয়ারটা দেখালেন। এটা এখন মানে যে কোনো কিছুই হোক, বাড়াবাড়ি কোনো কিছুই ভালো সরি ঠান্ডাটা লাগবে। কিন্তু আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কথাটি বলেছেন যে আমরাও এনেছিলাম ওদেরকে মীমাংসা করে দেব, ওরা কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি, কিছুও করেনি। তো এমপি সাহেব মানে যখন গিয়েছেন বলছে আপনি নিয়ে যেতে পারেন আপনার ছেলেকে, কিন্তু এটা তো ফোন করলেই মানে ঈদের আনন্দের আগে এই ধরনের আলোচনাগুলো আমার ঈদের আনন্দ আগে বা পরে না। আমার কথা হচ্ছে, আমি সবসময় যেটি বলি, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, বারে বারে আমি বলি যে বাড়াবাড়ি কোনো ক্ষেত্রেই, সেটা যে কোনো মানুষ তো স্বাভাবিকভাবে চলবে, অহংবোধ দেখানোর মধ্যে বাহাদুরি তো কিছু নেই, অহংকার অহংবোধ এর মধ্যে তো। অনেক ধন্যবাদ। আমরা প্রতি বছর পোশাক শ্রমিকদের এই যে বেতন বোনাস নিয়ে আমাদের শিরোনাম করতে হয় এবং শিরোনাম পড়তেও হয়। আজকে একটি পত্রিকার শিরোনাম হয়েছে পোশাক শ্রমিকের চোখে পানি। এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তিনি পোশাক শ্রমিকদেরকে, আমার জানা মতে তিনি যে মজুরি ছিল সেই মজুরি বাড়িয়ে দিয়েছেন অনেক, এবং একথাও বলেছেন মালিকদেরকে, বলেছেন তোমরা দিনে বাজার করো কত, একবার হিসাব করো, আর ওদের বেতন দাও মাসে কত। তো এই যে কথাগুলো তিনি চেষ্টা করছেন, বলছেন, কিন্তু আমরা যে সবাই ভালো থাকবো, সবাইকে নিয়েই তো সমাজটা ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। বিচ্ছিন্ন করে তো আমি একা ভালো থাকবো এই ধরনের চিন্তা ভাবনা করা, অর্থাৎ যে পোশাক মালিক যারা, তারা নিশ্চয়ই ভালো আছেন, তাদের পোশাক শ্রমিকদের কেন আপনি না, যেটা যে বেতনটা যদি ধরেন আজকে যদি সমাধান করা যায়, সেটা গতকাল কেন করা গেল না? আমার কথা হচ্ছে একটি বিষয়, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনাকে যে টাকাটা আমার দিতে হবে, বা আপনি আমাকে যে টাকাটা দেবেন, না দিয়ে পারবেন না, তাহলে 3 দিন আগে দিলে আমার অসুবিধাটা কোথায়? আমাকে দিতেই হবে, 3 দিন পরে দেবো, কষ্ট দিয়ে দেবো, এটা কোনো। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে ঈদে টেলিভিশনের অনুষ্ঠান এবং দৈনিক পত্রিকার ঈদ সংখ্যা, এটা আমাদের ঐতিহ্যগত ব্যাপার, এবং আমাদের প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল 7 দিন 5 দিন 3 দিন অনুষ্ঠানমালা আয়োজন করেছে। আপনার অ্যাপিল কি মানুষ দর্শকের কাছে? না, একটি যে মানে পত্রিকা তো বন্ধ থাকবে, পত্রিকা থাকবে না, এবং এটি ঠিক যে তরুণ সমাজ কিন্তু আপনার অনলাইনগুলো সব প্রত্যেকটা পত্রিকা অফিসে অনলাইন খোলা থাকবে, এবং আমাদের যাদের আমরা পত্রিকায় অভ্যস্ত, তারা কিন্তু আমরা অনলাইনে সারাক্ষণ দেখার পরেও কিন্তু আবার পত্রিকাটা পড়ি, একই নিউজ, কিছু খুব বেশি এটা বাড়তি থাকে না, বা কখনো কখনো বাড়তি থাকে। একটি কথা থাকবে, সেটি হচ্ছে যে আমার দেশ গঠনের জন্য, মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের চেতনার পক্ষে এই অনুষ্ঠানগুলো যেন আমাদের তরুণ সম্প্রদায়, তরুণ সমাজ, যেন স্কুল ছাত্রছাত্রীরা, এবং তারা যেন দেশকে ভালোবাসতে শিখে, দেশের জন্য কাজ করতে। এবং আপনি দেখবেন যে অসংখ্য মানে সংগঠন আছে যারা মানুষের সাহায্যে এগিয়ে যায়, 5 জন 10 জন কাজ করে, এই এপিলটা যেন থাকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চ্যানেল আইতে 7 দিন ব্যাপী ঈদের অনুষ্ঠানমালা আছে, এবং অন্যান্য টেলিভিশন চ্যানেলও একইভাবে অনুষ্ঠানমালা সাজিয়েছে। একটা অনুরোধ করি, আমরা আমাদের নিজেদের চ্যানেল, নিজেদের অনুষ্ঠান, টেলিভিশনে ঈদের অনুষ্ঠানগুলো যেন আমরা একটু দেখবার চেষ্টা করি। আর ঈদ সংখ্যা একটা ঐতিহ্য, ঘরে ঘরে একটা ঈদ সংখ্যা থাকলেই আপনি অনেকগুলো উপন্যাস, গল্প, কবিতা, অনেক কিছুই জানতে পারবেন। এই সংস্কৃতিটা আমরা আবার ফিরিয়ে আনবার চেষ্টা করি। আজকে অনুষ্ঠান শেষ করি। ঈদের ছুটির কারণে আমাদের এই অনুষ্ঠান আগামীকাল থেকে বন্ধ থাকবে। ছুটি শেষে নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। যারা এখনও ঈদে বাড়ি যাচ্ছেন, নিজের নিরাপত্তা নিয়ে ভাববেন এবং তাড়াহুড়া করবেন না। আর যারা বাড়িতে যাচ্ছেন, গ্রামে নারীর টানে দরিদ্র অসহায় মানুষকে একটু সহায়তা করবার চেষ্টা করবেন। ভালো থাকবেন। ঈদ মোবারক।